বিশ্ব নেতাদের সঙ্গে করমর্দনের সময় এবার অবজ্ঞার শিকার হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব মঞ্চে এবার এক বড় লজ্জার মুখে পড়লেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব নেতাদের সাথে করমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্পূর্ণ অগ্রাহ্য করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ইন্ডিয়াকে আবার শিক্ষা দেওয়া হচ্ছে, তাই তো বলি ইন্ডিয়া দাদাবাবুরা হঠাৎ করে শূন্য অবকাশ শুরু করলো কেন, বাংলাদেশের সাথে সম্পর্ক করার করতে চাই কেন? নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, সময়টা খুবই খারাপ যাচ্ছে ভারতের এই বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। ইচ্ছাকৃতভাবে হোক অথবা অনিচ্ছাকৃতভাবে হোক, যে কোন কারণে হোক, অপমান যেন পিছন পুরোভাবেই ছাড়তেছে না প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর জন্য। 2 দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মার্কিন প্রশাসন কর্মকর্তাদের সাথে ম্যারাথন বৈঠক শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ, কপাল পুড়ল ভারতের। ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, আসলে সে আমি বলি ভারতের একটা এজেন্ট। অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজটা আল্লাহর রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে ওজন নষ্ট হয়ে যায়। সে ওইভাবে বলার মাধ্যমে কিছু কিছু মানুষ তাদের উত্তেজিত করে, অনেক হুজুরা তারা পীর মনে করে। কিছু লোক 32 নম্বর বাড়ি যায় ভেঙে দিয়েছে, এবং এই ভেঙে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে? ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, এই লোকটা করেছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চরম অপমান, মোদীকে পাত্তা না দিয়ে বিশ্ব নেতাদের ডক্টর ইউনূসের পাশে দাঁড়ানো, বাংলাদেশ কর্তৃক পশ্চিমবঙ্গের চেয়ে বড় ভূখণ্ড পাওয়া এবং পিনাকিকে ভারতের এজেন্ট বলে লাইভে সাংবাদিক মাসুদ কামালের ধুয়ে দেওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। বিশ্ব মঞ্চে এবার এক বড় লজ্জার মুখেই পড়লেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এআই সামিটে ফ্রান্সে গেছেন মোদী। সেখানে এই অনুষ্ঠানের মঞ্চে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের উপেক্ষার শিকার হয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন এই নেতা। সেসব ছবি এখন রীতিমতো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, যেটি এখন ভাইরাল। ফ্রান্সের প্যারিসে এবারের এআই সামিটে যোগ দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী, জার্মানির চ্যান্সেলর সহ গুরুত্বপূর্ণ নেতারা। রয়েছেন প্রযুক্তি জায়ান্ট কোম্পানিগুলোর সিইওরাও। এআই সামিটে অংশ নিতে ফ্রান্সে রয়েছেন নরেন্দ্র মোদী। সেখানে প্রেসিডেন্ট ম্যাক্রনের সাথে করেছেন দ্বিপাক্ষিক বৈঠকও। তবে বিতর্কের শুরু হয় অন্য জায়গায়। প্যারিসে এক ইভেন্টে অংশ নেয়া অন্য বিশ্ব নেতাদের সাথে মঞ্চে বসেছিলেন মোদীও। অনুষ্ঠানে অংশ নেয়া মার্কিন ভাইস প্রেসিডেন্টের সাথে হাত মেলান ম্যাক্রন। এ সময় একাধিকবার ফরাসি প্রেসিডেন্টের সাথে করমর্দন করতে হাত বাড়ান মোদী। তবে তাকে পাশ কাটিয়ে পেছনের সারিতে বসে থাকা অন্যদের সাথেও হাত মেলান ফ্রান্সের প্রেসিডেন্ট। মোদীকে উপেক্ষা করে আবারও হাত বাড়িয়ে দেন তার পাশে থাকা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দিকে। এ সময় হাত বাড়িয়ে উপেক্ষার শিকার হয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়া মোদীকে অন্য নেতাদের সাথে হাই হ্যালো বিনিময় করতে দেখা যায়। হাসি মুখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ভারতের প্রধানমন্ত্রীর মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। আর মুহূর্তেই মোদী ম্যাক্রনের এই ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ এই ভিডিও শেয়ার করছেন। বিশ্বমঞ্চে ম্যাক্রনের এমন উপেক্ষার শিকার হওয়ায় ট্রলেরও শিকার হচ্ছেন ভারতের এই বিজেপি নেতা। মানুষ বলছেন, এত গুরুত্বপূর্ণ নেতার মধ্যে মোদীকে দেখতেই পাননি ম্যাক্রন। সময়টা একেবারে ভালো যাচ্ছে না ভারতের প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সাথে বৈঠক নিয়ে এমনিতেই তীব্র শঙ্কায় রয়েছে ভারতের সরকার। কানাডা, যুক্তরাজ্যের মতো দেশগুলোর সাথেও চলছে টানাপোড়েন। দেশেও বিরোধী দলগুলোর বাক্যবাণে হচ্ছে নাজেহাল। ভারত কি বিকাশ যাত্রা সে জুড়নে কে লিয়ে আমন্ত্রিত করতা হুঁ। বিশ্বজুড়ে চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর জোয়ার। দৈনন্দিন জীবন থেকে কর্মস্থল সব জায়গাতেই এখন কৃত্রিম বুদ্ধিমত্তার জয় জয়কার। চ্যাট জিপিটি বা ডিপসিকের মতো অ্যাপগুলো জায়গা করে নিয়েছে সব স্তরে। চলছে পাল্লা দিয়ে প্রতিযোগিতাও। তবে সেই সাথে বিভিন্ন অপরাধেও বাড়ছে যুগান্তকারী এই উদ্ভাবনের ব্যবহার। আর সেসব নিয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই বিশ্বের গুরুত্বপূর্ণ নেতারা এক হয়েছেন এআই সামিটে। লক্ষ্য দেশগুলোকে এআই এর নৈতিক ব্যবহারে সচেতন করা। ইন্ডিয়াকে আবার শিক্ষা দেওয়া হচ্ছে, তাই তো বলি ইন্ডিয়া দাদাবাবুরা হঠাৎ করে শূন্য অবকাশ শুরু করলো কেন, বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চাই কেন? বিভিন্ন চ্যানেলে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে যাচ্ছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আর একটা আঘাত করছে। একটা কথা বলছে লালমনিরহাটের যে বিমানবন্দর উদ্বোধন করার কথা বলছিল, আর একটা কথা বলছে এই যে আপনার যেমন তিস্তা প্রকল্প, এই তিস্তা প্রকল্প শেখ হাসিনা
চায়নার সাথে সম্পর্ক রাখছে, ইন্ডিয়ার সাথে রাখছে। এবং চায়নাকে দিলে আপনার ইন্ডিয়া কষ্ট পায়, আবার ইন্ডিয়াকে দিলে চায়না কষ্ট পায়, যেন তিস্তা প্রকল্প করে নাই। আমাদের ওই অঞ্চলের মানুষকে কষ্টে রাখছে না? যে আমাদের যখন পানির প্রয়োজন না তখন মনে করেন যে পানি ছেড়ে দিছে, আর আমাদের যখন পানির প্রয়োজন তখন পানি দেয় নাই। তো এইটার অবসান ঘটতে যাচ্ছে, আমাদেরকে আর ছোট করতে পারবে না। তিস্তা প্রকল্প সম্পূর্ণ বাংলাদেশের সরকার সিদ্ধান্ত চেঞ্জ করছে, এটা চায়নাকে দিয়ে দিচ্ছে এই তিস্তা প্রকল্পটা। ইন্ডিয়ার আঘাতটা কোথায় আসলো? আর ওইখানে যদি চায়না কাজটা করতে পারে তাহলে কিন্তু এই যে ইন্ডিয়া যে টুনটুনির কাছেই কিন্তু তিস্তা প্রকল্পটা হবে। আঘাতটা কোথায় গিয়ে লাগবে ইন্ডিয়ার? বরাবর গিয়ে লাগবে। আমরা ভাই চাই, আমি মনে করি বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে কষ্ট দিতেই চায়। এটা আমি আপনি সবাই এটাই চাই। আমরা কেন চাই? কারণ লাস্ট 15.5 বছরে শেখ হাসিনা আমাদের উপর কাঁধের উপর চেপে বসছিল, এই চেপে বসার জন্য সম্পূর্ণ সাহায্য করছিল ইন্ডিয়া। আর সেই ইন্ডিয়া তো বাংলাদেশের জনগণের কাছে ভালো হইতে পারে না। বাংলাদেশের জনগণ তো ইন্ডিয়াকে ঘৃণাই করে। আজকে দেখেন 2018 সালের নির্বাচনে কিন্তু চায়নাও হেল্প করছিল শেখ হাসিনাকে, এবং ইন্ডিয়াও হেল্প করছিল, কিন্তু চায়নার প্রতি মানুষের ঘৃণা নাই। কারণ চায়না এরকম কথা বলে না, গা বাড়ায় কথা বলে না। চায়না 4-5 জন কথা বলে না, কিন্তু ইন্ডিয়ার জনগণও কথা বলে, সংসদে মন্ত্রীরাও কথা বলে। মানে আমাদের কিছু মনেই করে না তারা, যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটা কিছু মনেই করে না। কিন্তু ওরা ভুলে যায় যে বাংলাদেশ ইন্ডিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা দেশ। এই বাংলাদেশ যদি ইন্ডিয়ার হাত ছাড়া হয়ে যায়, ইন্ডিয়ার অনেক কিছু হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। যেটা ইন্ডিয়া হারে হারে বর্তমানে টের পাচ্ছে। বাংলাদেশে আলু রপ্তানি করতে পারতেছে না, বাংলাদেশে চিনি রপ্তানি করতে পারতেছে না, চাল রপ্তানি করতে পারতেছে না, সেভাবে পেঁয়াজ রপ্তানি করতে পারতেছে না। ইন্ডিয়ার কৃষকরা তো অলরেডি বিপদে। আবার যদি তিস্তা প্রকল্পটা চায়নাকে দিয়ে দেয়, মোদী দাদা তো ইদানিং একটু ঘুম কম হয়, তখন আর ঘুমাইতেই পারবে না। সত্যি করে বলতেছি, মোদী দাদা ঘুমাইতে পারবে না। কারণ তিস্তা প্রকল্প কি, এটা ঘাটাঘাটি করে দেখবেন। এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এখানে যদি চায়না কাজ পায়, যেমন রাশিয়া যে পাবনায় বসছে না এসে ঘাটি গেড়ে, ওইখানে চায়না ঘাটি গেড়ে বসবে। তাহলে চিকেন লেকের কাছাকাছি যখন তিস্তা প্রকল্পটা হবে, ইন্ডিয়া দাদাবাবুদের অবস্থা কি হবে? আমি ওই দিন দেখার অপেক্ষাতে আছি। আমি ওই দিনটাই দেখতে চাই। অনেক দিন ধরে এই দিনটা দেখার অপেক্ষায় বসে আছি। শুধু আমি না, দেশপ্রেমিক বাংলাদেশের প্রতিটা নাগরিকই ওই দিনটা দেখার অপেক্ষায় আছে, কবে ওইখানে চায়না কাজ শুরু করবে। আপনারা যারা এই দিনটা দেখার অপেক্ষায় বসে আছেন, কমেন্ট করবেন, সুন্দর সুন্দর মন্তব্য করবেন, কেউ গালি দিবেন না। পশ্চিমবঙ্গের চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ, কপাল পুরল ভারতের। হিমালয় থেকে নদীগুলো উৎপন্ন হয়ে বিভিন্ন পথ পাড়ি দিয়ে বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে। তবে প্রাকৃতিকভাবে বয়ে চলা এই নদীতে শুকনো মৌসুমে ভারত বাদ দিয়ে পানি আটকে রাখে, আবার বর্ষাকালে সেই পানি ছেড়ে দিয়ে গোটা বাংলাদেশকে ভাসিয়ে দেয়। জলবায়ু পরিবর্তন জনিত কারণে যখন বাংলাদেশের বিরাট অংশ সাগরে নিমজ্জিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, ঠিক সেই সময় বঙ্গোপসাগরে ভারতের পশ্চিমবঙ্গের চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ। সমুদ্রের অথই জলে প্রাকৃতিকভাবে বিশাল বিশাল চর জেগে উঠেছে, গড়ে উঠেছে মাইলের পর মাইল ভূখণ্ড। দীর্ঘদিন ধরে শুধুই ডুবোচর হিসেবে পরিচিত বেশ কয়েকটি চর ইতিমধ্যে স্থায়ী ভূখণ্ডে পরিণত হয়েছে। বঙ্গোপসাগরে 2-3 বছর ধরে জেগে থাকা এইসব দ্বীপখণ্ড ভরা জোয়ারে আর ডুবে যাচ্ছে না, বরং বাংলাদেশকে ডোবাতে ভারত যে পানি ছেড়ে দিচ্ছে তা যেন আশীর্বাদ হয়ে উঠেছে। সেই পানিতে কলকাতার চেয়ে বড় ভূখণ্ড কিভাবে পাচ্ছে বাংলাদেশ, তা জানাবো আজকের এই ভিডিওতে। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। সুদূর ভুটান, নেপাল, হিমালয় থেকে নদীগুলো উৎপন্ন হয়ে পথে প্রায় 1 বিলিয়ন মেট্রিক টন পলি বা সেডিমেন্ট বয়ে বঙ্গোপসাগরে ফেলছে, আর এখান থেকেই সৃষ্টি হচ্ছে নতুন নতুন চর বা দ্বীপ। তেমনি 1970 সালে সাইক্লোনে বাংলাদেশের ভোলায় বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ, যা দক্ষিণ তালপট্টি দ্বীপ নামে পরিচিত। আর সেই দ্বীপ নিয়ে শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন। ভূখণ্ড বিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টি মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস, কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল। দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য 1979 সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশের দাবি করে বিভিন্ন তথ্য, উপাত্ত ও স্যাটেলাইটের ছবি পেশ করেন, কিন্তু তাতেও মানতে নারাজ ভারত। তারপর ভারতীয় দক্ষিণ তালপট্টিতে যুদ্ধজাহাজ পাঠায় এবং সেখানে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনীর চৌকি স্থাপন করে। তবে বসে থাকেনি বাংলাদেশ, কোস্ট গার্ডের 2টি গানবোট প্রেরণ করে এবং 2500 বর্গ কিলোমিটারের এই দ্বীপটিতে উড়িয়ে দেয় লাল সবুজের পতাকা। এরপর 2016 সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে এই দ্বীপটি ছিনিয়ে নেয় ভারত, কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে তালপট্টি দ্বীপের অস্তিত্বই আর রইল না, হারিয়ে যায় গভীর সমুদ্রে। আর তাতে ভারতের কপাল পুড়লেও বাংলাদেশকে দুহাত ভরে দিচ্ছে সৃষ্টিকর্তা। একটি চর ভারত নিয়ে গেলেও চর কুকরি, মুকরি চর, ওসমান চর, কামাল চর, গাঙ্গুলির মতো শত শত নতুন চর জেগে উঠছে বাংলাদেশে। ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতি বছর বাংলাদেশে প্রায় 32 কিলোমিটার ভূমি নদী ভাঙন ও সমুদ্রে হারিয়ে যাচ্ছে। আর ভুটান, নেপাল, ভারত থেকে বয়ে আনা পলি বা সেডিমেন্টের সাথে 100 বর্গ কিলোমিটার নিত্য নতুন দ্বীপ জেগে উঠছে। কোনো কোনো দ্বীপ স্থায়ী অবকাঠামো পেয়েছে। এ থেকেই বোঝা যায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশ একসময় ডুবে যাবে। এই ধারণাটা পুরোপুরি ঠিক নয়। তার কারণ প্রতি বছর নতুন নতুন দ্বীপ প্রাকৃতিকভাবে জেগে উঠছে এবং ভারত থেকে বয়ে আসা পলি
বা সেডিমেন্ট ক্রস ড্যাম বাদ দিয়ে আটকাতে পারলে আগামী কয়েক দশকে প্রায় 2,50,000 বর্গ মাইল ভূমি মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা সম্ভব, বা প্রায় ভারতের পশ্চিমবঙ্গের সমান ভূখণ্ড হতে পারে। এছাড়াও দক্ষিণাঞ্চলে হাতিয়া, মেঘনার বুকে প্রাকৃতিকভাবে কমপক্ষে আরও 40টি চর জেগে উঠেছে। ইতিমধ্যেই জেগে ওঠা 3টি চর নিয়ে যথাক্রমে নিঝুম দ্বীপ ইউনিয়ন, হরিণী ইউনিয়ন ও চানন্দি ইউনিয়ন গঠিত হয়েছে। এছাড়া আরও 10টি ইউনিয়নের সমান ভূমিও জেগে উঠেছে, সেখানে ফসল ফলানো শুরু হয়েছে, তা নিঃসন্দেহে বলা যায়। ভারত যে পানি দিয়ে বাংলাদেশকে ডোবাতে চেয়েছিল, সেই হিমালয়ের পানি আজ আশীর্বাদ হয়ে খাদ্য ও অধিক জনসংখ্যার চাপ সামলাতে বিরাট ভূমিকা রাখছে। ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, আসলে সে আমি বলি ভারতের একটা এজেন্ট। অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজ তো আল্লাহর রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে ওযু নষ্ট হয়ে যায়। সে ওইভাবে বলার মাধ্যমে কিছু কিছু মানুষ হয় তাদেরকে উত্তেজিত করে, অনেক হুজুরা তারা পীর মনে করে। কিছু লোক 32টা বাড়ি যায় ভেঙে দিয়েছে, এবং এই ভেঙে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে? ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, এই লোকটা করেছে। এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে, বলে দিয়েছে কিভাবে হাতুড়ি বাটাল দিয়ে হলো ভাঙতে হবে। আপনারা সবাই সেখানে যান, যে ভেঙে ফেলেন। তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে। আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে, বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। লাভটা কি হয়েছে? লাভটা হয়েছে এটা, আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারার যে একমাত্র অপশনটা আছে, সেই অপশনটা তৈরি করে দিয়েছেন। কে তৈরি করে দিল? পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল। শেখ হাসিনাকে আমাদের পক্ষে ফেরত পাওয়া আসলে কঠিন, এটা আমরাই করে দিয়েছি কঠিন। ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে এই যে জাতিসংঘের রিপোর্টটা, এটা কোনো ভূমিকা রাখবে কিনা? আমি এর প্রসঙ্গে একটা কথা বলি। দেখেন, আমরা শেখ হাসিনার বিচার করতে চাই, তো তাকে আপনি যেতে দিলেন কেন? প্রথম প্রশ্ন, তাকে যেতে দিলেন কেন? আপনি বলতেছিলেন যে যেতে না দিলে যেভাবে মানুষ আসছিল তাকে হয়তো মেরেই ফেলতো। তাকে মারলে আপনার সমস্যাটা কি? জনগণ যদি তাকে মেরে ফেলতো সে আপনার সমস্যাটা কি? তাকে আপনি যেতে দিবেন কেন? এসএসএফ এর দায়িত্ব তো ছিল না তাকে রক্ষা করা, এটা তাদের দায়িত্ব ছিল। দায়িত্ব ছিল, তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া দায়িত্বের মধ্যে পড়ে। তাকে হেলিকপ্টার দিয়ে আপনার ক্যান্টনমেন্টে নিয়ে রাখতে পারতেন। আপনি যদি আপনি তাকে বাঁচাতে চান, ইন্ডিয়া পাঠাতে হবে কেন? ইন্ডিয়া আপনি পাঠিয়েছেন, পাঠিয়ে এখন তাকে আনতে পারতেছেন না, এটা বলেন কেন? দ্বিতীয় কথা হলো, দেখেন, ভারতের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে যে আমাদের কোনো বন্দী যদি ওখানে থাকে তারা সেটাকে ফেরত দিবে। এই চুক্তির মধ্যে একটা জায়গায় কিন্তু ফুয়াদ আরো ভালো বলতে পারবেন, উনি আইনজীবী মানুষ, আরো ডিটেল বলতে পারবেন। আমি যতটুকু বুঝি, চুক্তির মধ্যে একটা জায়গায় একটা কিন্তু আছে। কিন্তুটা হলো, যদি আশ্রয়দাতা দেশ মনে করে যে তাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে, তাহলে তাকে তারা পাঠাবে না। ঠিক আছে? তাহলে ভারত যত কিছুই বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনে খুব একটা ভালো জায়গায় আছে তা কিন্তু না। আন্তর্জাতিক বিভিন্ন প্রশ্নের তারা কিন্তু কোনো সদুত্তর দিতে এখন পর্যন্ত পারে নাই। তারা কেন শেখ হাসিনাকে রাখছে তাদের এখানে, এখন পর্যন্ত তাদের মুখে কোনো সদুত্তর আমি পাই নাই। যে উক্তিটা শুনে সবাই খুব খুশি হয়ে বা বলছে, এমন কিন্তু আমি পাই নাই। এই প্রশ্নটা আগামী দিনগুলোতে আরো জোরালো হতো। আমরা বলতে পারতাম যে ওনার বিরুদ্ধে আদালতে রায় আছে, উনি আসেন না কেন, আসতে হবে, দিতে হবে, বলতে পারতাম। সেই জায়গায় দেখেন একটা ঘটনা আমাদের এখানে ঘটিয়েছে। কে ঘটিয়েছে? কিছু লোক 32টা বাড়ি যায় ভেঙে দিয়েছে, এবং এই ভেঙে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে? ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, এই লোকটা করেছে। এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে, বলে দিয়েছে কিভাবে হাতুড়ি বাটাল দিয়ে হলো ভাঙতে হবে। আপনারা সবাই সেখানে যান, যে ভেঙে ফেলেন। তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে। আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে, বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। লাভটা কি হয়েছে? লাভটা হয়েছে এটা, আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারার যে একমাত্র অপশনটা আছে, সেই অপশনটা তৈরি করে দিয়েছেন। কে তৈরি করে দিল? পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল। এবং এটা তৈরি করে দিয়ে পিনাকি ভট্টাচার্য কার সুবিধা করলো? ভারতের সুবিধা করলো। এই লোক সারাদিন ভারত ভারত এনটি ভারত এনটি ভারত কথাবার্তা বলে। আসলে সে আমি বলি ভারতের একটা এজেন্ট। সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবসময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং উত্তেজনকর বক্তব্য ছাড়ে। একটা জিনিস হলো কি, ডিপ এজেন্ট বলতে একটা কথা আছে। তারা প্রথমত কিছু কাজ করে তাদের আস্থায় দেয়, মানুষকে আস্থায় নিয়ে নেয়। তখন যদি এই কাজ, তখন কি সারা দেশে শুনেন, শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল। এটা অগাস্টে হোক, মার্চে হোক, ডিসেম্বরে হোক, যে অনিবার্য ছিল। কারণ তার পাপের ঘোড়া ভরতে 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 এমন এক জায়গায় ছিল, এটা উপচে পড়তই। ওই সময় এই পুরো জনগোষ্ঠীকে আস্থায় নেওয়ার জন্য ওনারা এটা করেছেন। করার পর এখন ওনারা আসল কাজটা করছেন। শুনেন, বাংলাদেশের অস্থিতিশীলতা এটা কার জন্য ভালো? বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা আছে? ঘোষণা দেয় অমুক বাড়ি কালকে বুলডোজার নিয়ে ঘুরিয়ে দেওয়া হবে, এটা কি আইনের মধ্যে পড়ে? ল এন্ড অর্ডারের কোন সংজ্ঞা এটা ফেলানো যাবে না। সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে, ভেঙে দেওয়া হয়, পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না। বলে না এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না। তো সহ্য করা হবে, সহ্য করলেন কেন? আপনি তো সহ্য করলেন।
আপনি রেসপন্স আগের দিন দিলেন না কেন? যখন তারা ঘোষণা দিল, ওই মুহূর্তে যে ঘোষণা দিল তাকে আপনি ধরলেন না কেন? ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি ভট্টাচার্য দিছে। পিনাকি ভট্টাচার্যের সঙ্গে এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোন আলাপ হয় না? পিনাকি যেভাবে জন্য দেশ, আমি তো মাঝে মাঝে সন্দেহ করি দেশকে চালাচ্ছে, ওই বিদেশে অবস্থান তো ওই লোক চালাচ্ছে না, আমাদের গভর্নমেন্ট একটা আছে, আমি এই সন্দেহ করি। সে যেভাবে চাচ্ছে এই সবকে সেভাবে তাকে সুযোগ করে দিচ্ছে। যখন সে বললো পিরিয়ড আর দরকার নেই, থামো এখন, তখন সরকার উগ্র হয়ে গেল, শক্ত হয়ে গেল, না আর করা যাবে না। আগে তো বললো না, কেন? তো এই পুরা জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক, ওই ভদ্রলোকের ওই যে একটা অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজটা আল্লাহর রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে অজু নষ্ট হয়ে যায়। সে ওইভাবে বলার মাধ্যমে কিছু মানুষ তাদের উত্তেজিত করে, অনেক হুজুরা তারা পীর মনে করে, এবং এই ঘটনা ঘটছে। এবং সেটা পুরো জিনিসটা আলটিমেটলি কার অ্যাকাউন্টে যাচ্ছে? আমাদের দেশ অস্থিতিশীল হলে কার লাভ ভাই? কার লাভ? ইন্ডিয়ার লাভ। এবং তার প্রত্যেকটা কর্মকাণ্ডের এন্ড রেজাল্ট যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে। কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি, এই ব্যাখ্যার একটা কাউন্টার ব্যাখ্যা দেন না আপনি কেন? আপনি এই বাড়ি ভাঙার মধ্যে কি অর্জন করলেন বলেন? আপনি কি অর্জন করলেন? মাঝখান থেকে এই জিনিসটা অর্জন করলেন, এখন ওরা বলবে যে এই মহিলাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে, সে দেশে নাই, তারপরে তার বাড়ি ভেঙে ফেলা হয়, কত বড় পলিটিক্যাল সে ভিক্টিম হয়ে গেছে এখানে। এটা বলবে এখন ইন্ডিয়া। দেখেন তো লাভটা আমার কি হলো? আমার তো দরকার শেখ হাসিনাকে। আমার আপনি বাড়ি ভাঙবেন, সরকার যে কোনো সময় ভাঙতে পারতো। এই বাড়ি থেকে আগামীকালকে এসে নাকি উঠতে পারতো, সরকার যে কোনো সময় ভাঙতে পারতো। তো এখন কেন যখন তাকে নিয়ে আসার আমার প্রয়োজন তখন কেন এই সুযোগটা কে করে দিল? এটা একটা ভয়ঙ্কর, আমরা বলি আমি দেশ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে আছে। কেন এই ষড়যন্ত্রে সবাই মাথা গোলাচ্ছে আমি জানি না। এদিকে সংস্কার ছাড়া নির্বাচন নয় মন্তব্য জামায়াত ইসলামের। নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করেই জামায়াত জাতীয় সংসদ নির্বাচন চায় বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির মন্তব্য, সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে নয়। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এদিন জামায়াতের একটি প্রতিনিধি দল আজ ইসির সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। নো ইলেকশন উইদাউট রিফর্মস, সংস্কার ছাড়া নির্বাচন নয়, এমন মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, রাষ্ট্রের সংস্কার নয়, শুধু নির্বাচন সংক্রান্ত যেসব সুপারিশ অতি জরুরি, অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যেসব প্রতিষ্ঠান জড়িত সেগুলো সংস্কার করে নির্বাচন দিতে হবে। এক্ষেত্রে জামায়াত ইসিকে নির্বাচনে কোনো দিন মাস ক্ষণ বেঁধে দেয়নি। এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের আকাঙ্ক্ষা স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। হাসিনা একজন ফ্যাসিস্ট, এটা প্রমাণিত, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘের পর্যবেক্ষক টিমের প্রতিবেদনে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট। আজ বৃহস্পতিবার ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। বৈঠকটি বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটি স্পষ্ট করেছে জাতিসংঘের পর্যবেক্ষণ টিম। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটাতে আমরা স্বস্তি প্রকাশ করছি। সত্য যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোই উদ্ঘাটিত হয়েছে। প্রবলেমটা হচ্ছে কি, যখন জাতিসংঘ বলে তখন আমরা বিশ্বাস করি, আর যখন রাজনৈতিক দলগুলো বলি তখন অনেকে বিশ্বাস করতে চায় না। তিনি বলেন, একজন ব্যক্তি, বিশেষ করে শেখ হাসিনার নির্দেশেই গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রকে হত্যা, ভায়োলেন্স সবকিছু হয়েছে। এটি ফুটে উঠেছে প্রতিবেদনে। এটা প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট। এ সময় তিনি জাতিসংঘের পর্যবেক্ষক টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মির্জা ফখরুল দাবি করেন, আমরা চাইব ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের সরকারের হাতে তুলে দিবে এবং তার ও তার সহযোগীদের বিচারের আওতায় আনতে হবে। এটাই আমাদের প্রত্যাশা।